সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলারেস। রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। এশিয়াকে শক্তিশালী করতে 4 দফা প্রস্তাব উত্থাপন করে প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়ন চায় বাংলাদেশ। 4 দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত দ্য বোয়াও ফোরাম ফর এশিয়া BFA বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে এশিয়ান লিডারদের একসঙ্গে কাজ করার কথা বলেন তিনি। মিয়ানমার সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। 7 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ 1.2 মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে, যারা মিয়ানমারের নাগরিক। এশিয়ার নেতাদের রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করতে হবে। এশিয়াকে শক্তিশালী করতে 4 দফা প্রস্তাব উত্থাপন করে প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়ন চায় বাংলাদেশ। ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ায় জলবায়ু পরিবর্তন ভয়াবহ রূপ নিচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে গভীর মানবিক সংকট। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থ সহায়তার পক্ষে বাংলাদেশ। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে মৌলিক পরিবর্তন আসবে। আগামীকাল বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফর শেষে 29 মার্চ দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। চীন সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের সাইডলাইনে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের চেয়ারম্যান চেন হোয়াইও। বোয়াও স্টেট গেস্ট হাউসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় তারা দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিন জুয়েজিয়াং। বোয়াও স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফর মানে দেশটির প্রতি ঝুঁকে পড়া, এমনটা মনে করেন না বিশ্লেষকেরা। বরং তার এই সফরে চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে গতি সঞ্চার হবে। তাদের মতে চিকিৎসার জন্য নতুন দুয়ার খুলতে পারে এই সফর। চীনে 4 দিনের রাষ্ট্রীয় সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো দেশে এটাই তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফর। প্রধান উপদেষ্টার এই সফরে 2 দেশের মধ্যে কোনো চুক্তি হবে না, আগেই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলোতে চীনের সম্পৃক্ততা ও বিনিয়োগ এখনও উল্লেখযোগ্য। সম্পর্ক খারাপ না হলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর একটা ধাক্কা লাগে সেই সম্পর্কে। আবার তাঁর এ সফরকে অনেকে চীনা ঘেঁষা বা দেশটির দিকে ঝুঁকে পড়া বললেও তা মানতে নারাজ বিশ্লেষকরা। আমি যেরকম বুঝলাম যে চীন সেরকম কিছু চাপিয়েও দিতে চাচ্ছে না আমাদের উপরে, আমরাও তাদের দিকে ঝুঁকে পড়ার এরকম কিছু ব্যাপার নাই, যেটা অনেকে মনে করেন। সুতরাং এইটুকু বুদ্ধি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারেরও আছে, ভারত সরকারেরও আছে। সুতরাং তারা জানে যে বাংলাদেশ ওই পথে যাবে না। যে যাদের সাথে আমাদের সহযোগিতাগুলো আছে, যাদের সাথে আমরা সম্পর্ক করছি, যোগাযোগ করছি, চীন সহ সবাই কিন্তু মাথায় রাখছে যে এটা একটা অন্তর্বর্তী সরকার। আমরা চীনের দিকে ঝুঁকে পড়ছি, এইগুলো আমি বিশ্বাস করি না। চীন থেকে মূলত বিভিন্ন পণ্যের কাঁচামাল আমদানি করে বাংলাদেশ। ব্যবসায়ীরা বলছেন, তৈরি পোশাক খাতে 1 নম্বরে থাকলেও এই খাত থেকে সরে যাচ্ছে চীন। কারণ দেশটির দক্ষ শ্রমিকরা পোশাক খাতের চেয়ে অন্যান্য হাইটেক প্রতিষ্ঠানে বেশি মজুরি পায়। এই ক্ষেত্রে উভয় দেশের সুযোগ তৈরি হতে পারে। তারা কিন্তু এখন তাদের ইন্ডাস্ট্রিকে রিলোকেট করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ খুঁজছে। সেক্ষেত্রে বাংলাদেশও তাদের জন্য একটা অন্যতম জায়গা হতে পারে। আমাদের বিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই লাইনেও কোনো কিছু অন্তত আমাদের জন্য নতুন দ্বার উন্মোচিত হবে বলে আমরা মনে করছি। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার ইচ্ছে করলেই বড় কোনো প্রকল্প চুক্তি করতে পারে না। দেশটির সঙ্গে কয়েকটি সমঝোতা হতে পারে ডক্টর ইউনূসের এই সফরে। বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে ভারত বাদে একটি আলাদা সম্ভাবনা তৈরি হবে, যা ইতিবাচক। যেসব চলমান যেসব প্রকল্প আছে, যেসব সহযোগিতার কর্মসূচি আছে, সেগুলোকে নতুন করে
গতি সঞ্চার করা, নতুন কিছু সুবিধা তৈরি করছে চীনারা, তাদের যে হাসপাতালগুলো আছে সেখানে যাতে বাংলাদেশিরা যেয়ে চিকিৎসা করতে পারে, তখন মানুষের আরেকটা নতুন অপশন তৈরি হবে। তিনি আশা করেন রোহিঙ্গা ইস্যুতেও প্রধান উপদেষ্টা কথা বলবেন চীনের সঙ্গে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রেসিডেন্ট ট্রাম্পের এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়। বার্তায় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ এবং তার জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই পরিবর্তনের সময়টি বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য সক্ষমতা তৈরির সুযোগ তৈরি করবে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন তিনি। যাচ্ছি পরের প্রসঙ্গে। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে শ্রীপুর পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে, ফলে ওই অংশে প্রতিদিনই তীব্র যানজটের তৈরি হচ্ছে। সড়কের বিভিন্ন অংশে কাজ চলায় মূল সড়ক সরু হয়ে বেড়েছে ভোগান্তি। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এর ফলে সড়কের বিভিন্ন অংশে মূল সড়ক সরু হয়ে গেছে। যদিও কয়েক জায়গায় বিকল্প সড়ক তৈরি করা হয়েছে, তবে তা পর্যাপ্ত প্রশস্ত নয়, ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এখান থেকে রপ্তানি পার হতে এমন সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে রপ্তানি গেট পার হইতে। এমন দিন আছে সারাদিন লাগে চান্দরা বন্ধ পার হইতে। এই জ্যামটা আজকে প্রায় 1 মাস থেকে 1 মাসের আগে থেকে মনে করেন জ্যামটা আছে, এখন আরও জ্যামটা দ্বিগুণ হয়ে গেছে আর কি ঈদ উপলক্ষে। প্রচুর জ্যাম, কারণ এইটুকু আসতে যে 2.5 ঘন্টা চলে গেল। পুলিশ জানিয়েছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নবীনগর চন্দ্রা মহাসড়কের যানজট প্রবণ অংশে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া প্রকল্প সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে নির্মাণ কাজ চলাকালে একাধিক গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। এই সার্ভিস রোডটাকে আমরা নিয়ন্ত্রণ করব আমাদের ট্রাফিক দিয়ে, আর কিছুটা অনুরোধ জানাবো যে ওই সময় যেন ফিডার রোড দিয়ে, অ্যাপ্রোচ রোড দিয়ে মানে আমরা করবো যে ওই রোডগুলো একটু নিয়ন্ত্রণ করে মেইন রোডটা আমরা বেশি চালু রাখবো, একটু বেশি করে যতটা সম্ভব আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। উন্নয়ন কাজ চলমান থাকায় দুর্ভোগ পুরোপুরি দূর করা সম্ভব না হলেও তা কমিয়ে আনার চেষ্টা করছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। জনগণের ভোগান্তিটাকে নির্মূল বলতে পারবো না, নির্মূল করা সম্ভব না। ডেভেলপমেন্ট কাজ চালিয়ে ডেভেলপমেন্ট শেষ হলে ইনশাল্লাহ নির্মূল হবে। উত্তরাঞ্চলের অন্তত 20 জেলার মানুষ ঈদ যাত্রায় সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করেন। দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা পূজা ও বারণী স্নান উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে শত শত পুণ্যার্থী সাঙ্গু নদীতে ভক্তি নিবেদন ও বারণী স্নানে অংশ নেন। বান্দরবানের সাঙ্গু নদীর তীরে চলছে 3 দিন ব্যাপী গঙ্গা পূজা ও বারণী স্নান উৎসব। বৃহস্পতিবার সকাল থেকে গঙ্গা পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ভজন কীর্তন, মহাপ্রসাদ আস্বাদন, গঙ্গা গৌর আরতি, হাজার প্রদীপ প্রজ্বলন সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শত শত সনাতন ধর্মাবলম্বীরা মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গঙ্গা দেবীকে প্রণাম নিবেদন করেন। গঙ্গা স্নান করে পিতৃপুরুষদের জল তর্পণ করেন। দুপুর নাগাদ আমরা দুপুরে এটা বিসর্জন দেব। এদিকে গঙ্গা পূজা ও বারণী স্নান উপলক্ষে পূজাস্থলে চলছে মহানাম সংকীর্তন। প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশীর তিথিতে মহাপুণ্য লগ্নে সনাতন সম্প্রদায়ের মঙ্গল কামনায় গঙ্গা পূজা ও বারণী স্নান আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার সকালে পুষ্পাঞ্জলি ও প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী গঙ্গা পূজা, বারণী স্নান ও গঙ্গা আরতি সমাপ্ত হবে। দীপ্ত, বার্তা কক্ষ। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ।
এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটান। 20 রমজানের পর যে কোনো বিজোড় রাত শবে কদর হতে পারে, তবে 26 রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে বলে আলেমদের অভিমত। শবে কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়। এই রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে আল কদর নামে একটি সূরাও আছে। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। নওগাঁর ঈদবাজারে জুতা আর কসমেটিক্সের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ব্র্যান্ডের জুতার শোরুমে চলছে ছাড়ের মেলা। কয়েকদিন পরেই ঈদ উল ফিতর। মেয়েদের প্রসাধনী ছাড়া যেন ঈদের পূর্ণতা পায় না। নওগাঁর বিভিন্ন অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত সবখানেই জুতা আর কসমেটিক্সের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের তো প্রায় সকল কেনাকাটা এখন আমাদের হয়ে গেছে, এখন জুতা কিনতে এসেছি। বাচ্চাদের নেওয়া হয়ে গেছে, সামান্য একটু কসমেটিক্স বাকি ছিল, সেটা ইনশাআল্লাহ নেওয়া হয়ে গেল। নো পাউডার, তারপরে কাঁকড়া ব্যান্ডগুলো, যে অর্নামেন্টগুলো আমার খুবই ভালো লাগছে। কেনাকাটা করে শপিংগুলো খুবই ভালো এসেছে। এদিকে দোকানিরা যাতে বেশি দাম নিতে না পারে সেজন্য জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের পক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। অনেক দোকানিকে বিভিন্ন অনিয়মের কারণে করা হয়েছে অর্থদণ্ড। 50% অফার দেওয়ার পরে ক্রেতাদের বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সবই কেনা হয়ে গেছে, প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে আছে। লাস্ট পর্যায়ে আসছি জুতা কিনতে, জুতাও হাতে নাগালে আছে। রোজার শেষ দিকে বেচাকেনা ভালো হওয়ার আশা করছেন বিক্রেতারা। দীপ্ত, বার্তা কক্ষ। গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানোয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে উপত্যকার নানা জায়গায় চালানো হামলায় প্রাণ গেছে আরও অন্তত 8 ফিলিস্তিনির। গাজায় নতুন করে শুরু হওয়া এক সপ্তাহের হামলায় 1,42,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে নির্বাচন ও জিম্মিদের মুক্তির দাবিতে জেরুসালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন উদ্ভাবন করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার পর্যবেক্ষণ করেছেন। নতুন ধরনের ড্রোনগুলো স্থল ও সমুদ্রে শত্রুপক্ষের উপস্থিতির পাশাপাশি কৌশলগত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। এবারই প্রথম একটি আকাশভিত্তিক সতর্কীকরণ উড়োজাহাজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল পিয়ংইয়ং। জানিয়ে দেব খেলার খবর। লা লিগায় রাতে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। ম্যাচটি বার্সেলোনার মাঠে গত 8 মার্চ হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাচের কয়েক ঘন্টা আগে টিম হোটেলে মারা যান কাতালান দলটির চিকিৎসক কার্লোস মিনারো গার্সিয়া। নির্ধারিত সময়ের 20 মিনিট আগে ম্যাচটি স্থগিত করা হয়। নতুন সূচিতে ম্যাচটি হওয়ায় এই ম্যাচে রাফিনহা এবং রোনাল্ড আরাউজোকে পাবে না হান্সি ফ্লিকের দল। ওসাসুনার কাছে প্রথম লেগে 4-2 গোলে হেরেছে বার্সা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরবো বিকাল 3টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।